কল্পনা করা যাক সারা জীবনের জমানো সঞ্চয় দিয়ে কেনা স্বপ্নের বাড়ির আসল রেজিস্ট্রি দলিল হাতে পাওয়ার পর জানা গেল যে আইনিভাবে সেই বাড়ির মালিকানা আসলে ক্রেতার নয়। হ্যাঁ, মানে এটা তো রীতিমতো একটা দুঃস্বপ্ন। একদম তাই। আর উল্টো শোনা গেল সরকারি নিলামে উঠতে যাচ্ছে সেই সাধের বাড়িটি। শুধু একটা ছোট্ট কাগজের ভুলের কারণে এমন পরিস্থিতি কিন্তু যে কারো জীবনেই বাস্তবে রূপ নিতে পারে। দুর্ভাগ্যজনক হলেও আমাদের দেশে এমন ঘটনা কিন্তু অহরহই ঘটছে। রাইট। আর এই ধরনের ফাঁদ থেকে বাঁচতেই আজকে ১৯শে এপ্রিল ২০২৬ তারিখে আমাদের এই বিশেষ ডিপ ড্রাইভে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা মোহাম্মদ আলমগীর হোসেন রচিত নিরাপদ আবাসন ও স্মার্ট বিনিয়োগ মাস্টার ক্লাস বইটি নিয়ে একদম গভীরে গিয়ে ঘাটাঘাটি করব। ভীষণ সময় উপযোগী একটা বিষয়। তাই না? আজকের এই আলোচনার মূল লক্ষ্যই হল আবাসন আর শেয়ার বাজারের মতো দুটো আপাতদৃষ্টিতে ভীষণ জটিল বিষয়কে কিভাবে একদম সাধারণ মানুষের বোধগম্য করা যায়, তার পেছনের মেকানিজমগুলো বের করে আনা। এই বইয়ের ২০টি অধ্যায় থেকে আমরা সেই রসদটাই খুঁজব। অবশ্যই। তবে এই বিশ্লেষণে যাওয়ার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি সতর্কবার্তা দিয়ে শুরু করা প্রয়োজন বলে আমি মনে করি। হ্যাঁ, প্লিজ, এটা ক্লিয়ার করাটা খুব দরকার। যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই বইয়ের তথ্যগুলো এবং আমাদের আজকের আলোচনা সম্পূর্ণভাবে সাধারণ জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির জন্য। এগুলোকে কোনোভাবেই পেশাদার আইনি পরামর্শ বা আর্থিক বিনিয়োগের চূড়ান্ত নির্দেশিকা হিসেবে বিবেচনা করা যাবে না। রাইট, কারণ আইন তো আর থেমে থাকে না। একদম ঠিক। আমাদের দেশের ভূমি আইন, কর কাঠামো বা শেয়ার বাজারের পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই বিনিয়োগ বা সম্পত্তি কেনার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একজন পেশাদার আইনজীবী, অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার এবং লাইসেন্সধারী বিনিয়োগ পরামর্শদাতার সাহায্য নেওয়াটা আসলে অপরিহার্য। চমৎকার বলেছেন। আচ্ছা, বইয়ের প্রচ্ছদেই কিন্তু দারুণ একটা রূপক ব্যবহার করা হয়েছে। এক পাশে দেখা যাচ্ছে একটি আধুনিক বহুতল ভবন, আর অন্য পাশে স্মার্টফোনে ভাসছে শেয়ার বাজারের গ্রাফ। যেখানে ওই যে ডিসিআর অ্যাপ্রুভড বা বিও অ্যাকাউন্ট সিকিউরড এর মতো ট্যাগ দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। মূলত এটি ভৌত সম্পদ বা রিয়েল এস্টেট আর তরল সম্পদ বা স্টকের একটা ব্লুপ্রিন্ট। কিন্তু সমস্যা হলো, সম্পত্তি কেনার ক্ষেত্রে মানুষ সবচেয়ে বড় ভুলটা করে আবেগের বশবর্তী হয়। হ্যাঁ, মানুষ ভাবে এটা তো সারা জীবনের স্বপ্ন। ঠিক। প্রথম দেখাতেই আবেগে ভেসে যায়। ব্যাপারটা অনেকটা বিয়ে করার মতো। প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়ে সব যাচাই বাছাই ভুলে গেলে তো চলবে না। একদম দারুণ একটা উপমা দিয়েছেন। আবেগের বদলে অন্তত ৫ বছরের একটা লিখিত আর্থিক পরিকল্পনা খাতায় থাকা উচিত। এই জায়গাটাতেই বইয়ের প্রথম দুটো অধ্যায় খুব জোর দিয়েছে। হ্যাঁ, মানে সম্পত্তি কেনার সময় ব্যাংক হয়তো সম্পত্তির মূল্যের ৭০% পর্যন্ত লোন দেবে, কিন্তু রেজিস্ট্রেশন ফি, ইন্টেরিয়র বা অন্যান্য যে লুক্কায়িত খরচগুলো থাকে সেগুলোর জন্য নিজস্ব একটা বড় সঞ্চয় থাকাটা বাধ্যতামূলক। এখানেই তো আসলে ঋণের কিস্তির হিসাবটা চলে আসে। আচ্ছা, বইটিতে খুব জোরালোভাবে বলা হয়েছে যে মাসিক কিস্তি বা ইএমআই কোনোভাবেই মাসিক আয়ের ৩০% বেশি হওয়া উচিত নয়। এটা কি একটু বেশি কড়াকড়ি হয়ে গেল না? উম, প্রথম দেখায় একটু কড়াকড়ি মনে হলেও এর পেছনের মূল কারণটি হল আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা। মানে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আর জরুরি অবস্থার ধাক্কা সামলানো। আচ্ছা, আয় যে হারে বাড়ে খরচ তার চেয়ে দ্রুত বাড়ে, এই বিষয়টা। একদম। ধরুন আয়ের ৬০%ই যদি ঋণের কিস্তিতে চলে যায় আর হঠাৎ পরিবারে কোনো বড় ধরনের চিকিৎসাজনিত জরুরি অবস্থা আসে, তখন কি হবে? তখন তো পুরো আর্থিক কাঠামোই ধসে পড়বে। একেবারেই তাই। তাই ওই ৩০%-এর নিয়মটি মূলত একটি সেফটি নেট বা সুরক্ষা জাল হিসেবে কাজ করে। এই আর্থিক প্রস্তুতির পরে আসে এলাকা নির্বাচন বা ৩ নম্বর অধ্যায়ের আলোচনা। হ্যাঁ, এলাকা নির্বাচনের ক্ষেত্রে সাধারণত মানুষ ওই চকচকে ব্রোশার বা অনলাইনে সুন্দর বিজ্ঞাপন দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর ওখানে ধরাটা হয়। আসল চিত্রটা বুঝতে হলে ওই এলাকায় সকালে, বিকেলে এবং রাতে অন্তত ৩ বার সশরীরে যাওয়া উচিত। রাইট, কারণ কর্পোরেট বিজ্ঞাপনে তো আর লেখা থাকবে না যে একটু বৃষ্টি হলেই ওই এলাকার রাস্তায় ১ হাঁটু পানি জমে যায়। ঠিক বলেছেন। বা রাতে ওই এলাকা কতটা অনিরাপদ হয়ে ওঠে সেটাও ব্রোশারে পাবেন না।
ওই বাস্তব তথ্যগুলোর জন্য স্থানীয় রিক্সা চালক বা চা বিক্রেতারাই সবচেয়ে বড় সোর্স, তাই না? একদম। স্থানীয় মানুষজনই হল ওই এলাকার বাস্তব অবস্থার সবচেয়ে বড় ইনফরমেশন হাব। শুধু তাই নয়, এর সাথে রাজুকের ড্যাপ বা ডিটেলড এরিয়া প্ল্যান চেক করাটাও সমান গুরুত্বপূর্ণ, যেটা বইয়ের ৪র্থ অধ্যায়ে আছে। এই ড্যাপ বিষয়টা আসলে কি? অনেকেই হয়তো নামটা শুনেছেন, কিন্তু পরিষ্কার ধারণা নেই। ধরুন আজ যে প্লটটিকে একটা সাধারণ খালি জায়গা মনে হচ্ছে, হয়তো রাজুকের মাস্টার প্ল্যানের সেটি একটি গ্রিন জোন বা সংরক্ষিত জলাশয়। ও আচ্ছা। অথবা হয়তো ভবিষ্যতের কোনো বড় ফ্লাইওভার বা রাস্তার সম্প্রসারণ প্রজেক্টের ভেতরে পড়ছে জায়গাটা। এই প্ল্যান যাচাই না করে কিনলে পরে তো উচ্ছেদের ঝুঁকিতে পড়তে হবে। মারাত্মক রিস্ক। আচ্ছা, জায়গাটা আসলেই বাসযোগ্য কিনা আর সরকারি প্ল্যানে টিকে থাকবে কিনা সেটা নিশ্চিত করার পর তো আসে কাগজের গোলক ধাঁধা। হ্যাঁ, ৫ থেকে ৭ নম্বর অধ্যায়ের সেই বিখ্যাত আইনি গ্যারাকল। খতিয়ান বা পর্চার বিষয়টা এতই জটিল যে এই সিএস, এসএ, আরএস, বিএস এতগুলো নাম শুনলেই তো যে কারো মাথা ঘুরে যাওয়ার কথা। তা তো বটেই। তবে এর মধ্যে আরএস বা রিভিশনাল সার্ভেকেই আইনি যাচাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বলা হয়। কিন্তু কেন? এই আরএস এর স্পেশালিটিটা কি? খতিয়ানকে যদি আমরা জমির ঐতিহাসিক বংশলতিকা বা ফ্যামিলি ট্রি হিসেবে ধরি, তাহলে বিষয়টা সহজ হয়। সিএস বা ক্যাডাস্ট্রল সার্ভে হয়েছিল একদম ব্রিটিশ আমলে। রাইট। এরপর পাকিস্তান আমলে এসএ বা স্টেট অ্যাকুইজিশন সার্ভে হয়। সমস্যা হলো এটা খুব তাড়াহুড়ো করে অফিসে বসে বসে করা হয়েছিল বলে সেখানে প্রচুর ভুলভ্রান্তি ছিল। মাঠ পর্যায়ে না গিয়েই একটা অনুমান নির্ভর কাজ হয়েছিল। একদম তাই। সেই ভুলগুলো সংশোধন করতেই পরে আরএস বা রিভিশনাল সার্ভে করা হয়। এটি অনেক নিখুঁতভাবে মাঠে গিয়ে সরাসরি পরিমাপ করে তৈরি করা হয়েছিল। তাই যে কোনো আইনি যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আরএস খতিয়ানকেই গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। আচ্ছা, এবার আমি একটু পুশব্যাক করতে চাই। একটা বাস্তব দৃশ্যপট চিন্তা করা যাক। হ্যাঁ, বলুন। ধরুন, একজন ক্রেতা পুরো টাকা পরিশোধ করে জমি কিনল, তার হাতে ওই জমির মূল রেজিস্ট্রির দলিলও চলে এসেছে। তাহলে আবার নতুন করে এই নামজারি বা মিউটেশনের জন্য এত দৌড়াদৌড়ি কেন করতে হবে? দলিলই কি মালিকানা প্রমাণের জন্য যথেষ্ট নয়? এই প্রশ্নটা ভীষণ কমন, আর এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় আইনি ফাঁদে পড়ে। দলিল থাকা সত্ত্বেও? হ্যাঁ, দলিল থাকা মানে একজন ব্যক্তি সম্পত্তিটি কিনেছেন এবং বিক্রেতা তাকে সেটা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু রাষ্ট্রের কাছে, ভূমি অফিসের রেকর্ডে কিন্তু এখনও পুরনো মালিকের নামই লেখা আছে। ও আচ্ছা। সরকার ওই পুরনো মানুষটিকেই ভূমি উন্নয়নের কর বা খাজনার নোটিশ পাঠাবে। সরকারি রেকর্ডে পুরনো মালিকের নাম কেটে নতুন ক্রেতার নাম অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া, সেটাই হলো নামজারি বা মিউটেশন। তার পকেটে দলিল থাকলেও সরকারি খাতায় নাম না ওঠানো পর্যন্ত সম্পত্তিটি পুরোপুরি নিরাপদ নয়। একদমই না। আর এই নামজারির কাগজ বা ডিসিআর ছাড়া তো ভবিষ্যতে ব্যাংক লোন পাওয়া বা জমিটি আবার বিক্রি করাও সম্ভব হবে না। ও, বুঝতে পেরেছি। সরকারি রেকর্ডে মালিকানা প্রমাণ ছাড়া ব্যাংক তো আর লোন অনুমোদন করবে না। রাইট। আর এই কেনাবেচার প্রথম ধাপেই আরেকটা বড় ভুল হয়। সেটা হলো বায়না করার সময়। এটা ১২ নম্বর অধ্যায়ে খুব সুন্দর করে বলা আছে। বায়না দলিলে আবার কি ভুল হয়? টাকা দিয়ে একটা রসিদ নিলেই তো হলো। না, না, এখানেই তো সমস্যা। অনেকেই সাদা কাগজে বা অল্প টাকার স্ট্যাম্পে বায়না করেন, যা আইনিভাবে চরম বোকামি। আইন অনুযায়ী বায়না দলিল রেজিস্ট্রি করাটা কিন্তু বাধ্যতামূলক। ওয়েট, রিয়েলি? বায়না দলিলও রেজিস্ট্রি করতে হয়? অবশ্যই। শুধু তাই নয়, এই দলিলে একটি নির্দিষ্ট পেনাল্টি ক্লজ বা জরিমানার শর্ত যুক্ত থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা, যাতে বিক্রেতা পরবর্তীতে জমির দাম বেড়ে যাওয়ার লোভে অন্য কারো কাছে সেটা বেশি দামে বিক্রি করে দিতে না পারে, তাই তো? একদম ঠিক ধরেছেন। পেনাল্টি ক্লজ থাকলে চুক্তি ভাঙলে তাকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে, যা ক্রেতার জন্য একটা শক্ত আইনি সুরক্ষা হিসেবে কাজ করে। খুব লজিক্যাল। আচ্ছা, এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে যখন চূড়ান্ত রেজিস্ট্রেশনের সময় আসে, তখন তো বাজেটের একটা বড় অংশ খরচ হয় সরকারি ফি বাবদ। ১৩ নম্বর অধ্যায়ে এই খরচের একটা ব্রেকডাউন দেওয়া আছে, তাই না? হ্যাঁ, একটা সম্পত্তি রেজিস্ট্রেশন করতে গিয়ে মূলত ৫টি ধাপে টাকা জমা দিতে হয়। রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ডিউটি, স্থানীয় সরকার কর, গেইন ট্যাক্স এবং সবশেষে উৎস কর। বাপরে বাপ! বাজেট করার সময় এই খরচগুলো হিসাবে না রাখলে তো শেষ মুহূর্তে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে হবে। একদম। আর এই কাগজের হিসাবের পর আসে নির্মাণের নিয়ম। ৭ নম্বর অধ্যায়ে যেটা আছে। নিজের জমি হলেই তো আর ইচ্ছামতো আকাশচুম্বী বাড়ি বানানো যায় না। হ্যাঁ,
এখানেই তো ওই ফার বা ফ্লোর এরিয়া রেশিও এবং সেটব্যাক নিয়মের কথা আসে। মানে রাস্তার প্রশস্ততা আর জমির আয়তনের উপর ভিত্তি করেই বাড়ির উচ্চতা আর আকার নির্ধারিত হয়। এর পেছনে কিন্তু খুব শক্ত যৌক্তিক কারণ রয়েছে। ধরুন, রাস্তা যদি মাত্র 10 ফুট চওড়া হয় আর সেখানে যদি 20 তলা ভবন ওঠে, তাহলে তো ওই ভবনের শত শত মানুষের গাড়ির চাপেই এলাকার 12টা বেজে যাবে। ঠিক তাই, পানি ও বিদ্যুতের ব্যবহারের কারণে পুরো এলাকার অবকাঠামোই ভেঙে পড়বে। আর সেটব্যাক অর্থাৎ বাড়ির চারদিকে নির্দিষ্ট পরিমাণ খালি জায়গা ছাড়ার নিয়মটি তো আরও জরুরি। আলো বাতাস চলাচলের জন্য। শুধু আলো বাতাস নয়, অগ্নিকাণ্ডের মতো জরুরি অবস্থায় ফায়ার সার্ভিসের গাড়ি বা উদ্ধারকর্মীদের ভেতরে ঢোকার জন্য এই জায়গাটা থাকা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। রাইট। এই নির্মাণের দায়িত্ব যখন কোনো ডেভেলপার কোম্পানির হাতে দেয়া হয়, তখন কিন্তু চুক্তি আর কাঠামোগত নিরাপত্তার বিষয়গুলো খুব বড় হয়ে সামনে আসে। হ্যাঁ, ৮ থেকে ১১ নম্বর অধ্যায়ে এই ডেভেলপার ইস্যুগুলোই কভার করা হয়েছে। মানে ডেভেলপার কোম্পানির ব্রোশারে শুধু ওই টিন ভেরিফাইড বা ট্রেড লাইসেন্স অ্যাপ্রুভড লেখা দেখলেই তো হবে না। না, না, ওগুলো তো একদম বেসিক। তাদের রিহ্যাব মেম্বারশিপ আছে কিনা সেটা দেখতে হবে। এবং সবচেয়ে বড় কথা, তাদের আগের প্রজেক্টগুলোতে ঠিকমতো গ্যাস পানির লাইন পেয়েছে কিনা সেটা ক্রস চেক করাটা হলো আসল কাজ। মানে অনেক কোম্পানি তো আছে যারা সুন্দর চকচকে ভবন ঠিকই বুঝিয়ে দেয়, কিন্তু ইউটিলিটি বা বিদ্যুৎ পানির কানেকশনের জন্য বছরের পর বছর ঘুরতে হয় ক্রেতাদের। সেটাই। আর যারা নিজেদের পৈতৃক জমিতে ডেভেলপার দেন, তাদের ওই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট বা জেডিএ চুক্তির ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই জেডিএ চুক্তিতে আসলে কি কি বিষয় ক্লিয়ার থাকা উচিত? কোন ব্র্যান্ডের রড ও সিমেন্ট ব্যবহার করা হবে, সাইনিং মানে কত হবে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হলে প্রতিদিনের বিলম্ব জরিমানা কতটা গুনতে হবে, এগুলো একদম স্পষ্ট করে কাগজে কলমে লেখা থাকতে হবে। মানে মৌখিক কথায় বিশ্বাস করার কোনো সুযোগই নেই। একেবারেই না। আর নির্মাণের ক্ষেত্রে কাঠামোগত প্রকৌশল তো আক্ষরিক অর্থেই জীবন-মরণের ব্যাপার। যেমন ধরুন সিলিন্ডার টেস্ট, রডের মান আর ফায়ার সেফটি, এগুলোর ক্ষেত্রে বিএনবিসি বা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলাটা কিন্তু ঐচ্ছিক নয়, এটা বাধ্যতামূলক। রাইট। বিএনবিসি কোড অনুযায়ী বহুতল ভবনের বিপদকালীন সময়ে দ্রুত নামার জন্য অন্তত 4 ফুট চওড়া সিঁড়ি থাকতে হবে। স্মোক ডিটেক্টর এবং ছাদে স্বয়ংক্রিয় স্প্রিংকলার সিস্টেম থাকাটা এখন আর কোনো বিলাসিতা নয়, এটি জীবনের নিরাপত্তা। আর ভূমিকম্পের জোন অনুযায়ী মাটির নিচে কতটা শক্তিশালী ফাউন্ডেশন বা পাইলিং দেওয়া হচ্ছে সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, সেটা একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে যাচাই করিয়ে নেওয়াটা নিজের এবং পরিবারের জীবনের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স বলা যায়। আচ্ছা, এই যাচাই করার বিষয়টা তো শুধু ফাউন্ডেশনেই শেষ হয় না, ফ্ল্যাটে চাবি বুঝে নেওয়ার সময়ও করতে হয়। ১৪ নম্বর অধ্যায়ে যেটাকে স্ন্যাগ লিস্ট বা ত্রুটি পরীক্ষা বলা হয়েছে। এই স্ন্যাগ লিস্ট জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে এটা একটা বাড়ির জন্য টেস্ট ড্রাইভের মতো বলা যায়। কেউ তো আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় ইঞ্জিন চেক না করে শুধু রং দেখেই কিনে ফেলে না। এক্স্যাক্টলি, পারফেক্ট উদাহরণ দিয়েছেন। তেমনি চাবি হাতে পেয়ে আবেগে কেঁদে না ভাসিয়ে টেস্টিং পিন দিয়ে প্রতিটি ইলেকট্রিক সকেট চেক করা বা ফ্লোরে টোকা দিয়ে টাইলসের নিচে ফাঁপা আওয়াজ আসে কিনা দেখাটা খুব জরুরি। কারণ একবার ফিনিশিং কাগজে সই করে চাবি বুঝে নিলে পরে ডেভেলপারকে দিয়ে সেই ছোট ছোট ত্রুটিগুলো ঠিক করানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই আবেগ সরিয়ে রেখে মাথা ঠান্ডা করে ওই চেকলিস্ট ধরে প্রতিটি কল থেকে ঠিকমতো পানি পড়ছে কিনা বা দরজার লক ঠিকমতো কাজ করছে কিনা এসব যাচাই করাটাই বুদ্ধিমানের লক্ষণ। রাইট। আচ্ছা, এতক্ষণ তো আমরা ইট পাথরের ভৌত সম্পদ নিয়ে অনেক খুঁটিনাটি জানলাম। এবার একটু আলোচনার মোড় ঘুরিয়ে ডিজিটাল সম্পদের দিকে এগোনো যাক, মানে শেয়ার বাজার। হ্যাঁ, 15 নম্বর অধ্যায় থেকে শুরু হওয়া এই অংশটা অনেকের জন্যই চোখ খুলে দেওয়ার মতো। বইটিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে শেয়ার বাজার কোনো জুয়া বা লটারি নয়, বরং এটি একটি কোম্পানির অংশীদার হওয়ার বিজ্ঞানসম্মত সুযোগ। এখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস, এই দুটো ধারণার কথা বলা হয়েছে। রাইট, এই দুটোই শেয়ার বাজারের মূল স্তম্ভ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কেউ যদি কোম্পানির ব্যালেন্স শিট ঘেটে সব খোঁজ খবর নিয়ে একটা ভালো ব্লু চিপ কোম্পানির শেয়ার কেনে, তাহলে আবার এই সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ক্যান্ডেলস্টিক চার্ট পড়ার দরকারটা কি? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস যেমন ইপিএস বা শেয়ার প্রতি আয়, পি রেশিও,
এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট মূলত আমাদের বলে দেয় যে কোন শেয়ারটি কেনা উচিত। মানে আর্থিকভাবে শক্তিশালী কোম্পানি চিনতে সাহায্য করে? ঠিক। কিন্তু একটা ভালো কোম্পানি শেয়ার মানেই যে সেটা যখন তখন কেনা যাবে, বিষয়টা মোটেও তেমন নয়। তার মানে পুরো খেলাটাই হচ্ছে টাইমিংয়ের। সঠিক শেয়ারটা ভুল সময় কিনলে লোকসান অবধারিত। একদম ঠিক ধরেছেন। আর এই টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের বলে দেয় কখন সেই শেয়ারটি কেনা বা বিক্রি করা উচিত। একটু উদাহরণ দিয়ে বোঝানো যাবে বিষয়টা? হ্যাঁ, ধরুন একটা দারুণ কোম্পানির শেয়ারের দাম এখন তার সর্বোচ্চ চূড়ায় বা রেজিস্ট্যান্সে আছে। হুম। কেউ শুধু ফান্ডামেন্টাল দেখে ভাবল কোম্পানি তো খুব ভালো, আর সেই আকাশ ছোঁয়ার দামে কিনে ফেলল। আচ্ছা। কিন্তু কয়েকদিন পরেই বাজার কারেকশন হয়ে দাম নিচে নেমে গেল। তখন তো তার বড় লোকসান হবে। ওহ, বুঝতে পেরেছি। মানে কি কিনবো সেটা বলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, আর কখন কিনবো সেটা নির্ধারণ করে টেকনিক্যাল অ্যানালিসিস। একদম তাই। আর এই শেয়ারগুলো এখন তো আর ওই পুরনো দিনের মতো কাগজের সার্টিফিকেটে থাকে না। হ্যাঁ, এখন তো সব ডিজিটাল। সিডিবিএল বা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড ডিজিটাল যুগে এই শেয়ারগুলো সুরক্ষিত রাখে। রাইট। আর এই বিও বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টই হলো একটা ডিজিটাল ভল্ট, যেখানে শেয়ারগুলো ইলেকট্রনিক ফর্মে একদম নিরাপদে জমা থাকে। শেয়ার বাজার হোক আর রিয়েল এস্টেট, বিনিয়োগের দুনিয়ায় টিকে থাকতে হলে ওই 18 নম্বর অধ্যায়ের বিখ্যাত প্রবাদটা মনে রাখতে হবে। মানে সব ডিম এক ঝুড়িতে না রাখা বা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। হ্যাঁ, এটা বিনিয়োগের গোল্ডেন রুল। জমানো সব টাকা যদি শুধু শেয়ার বাজারে বা শুধু জমি কেনায় লগ্নি করা হয়, তবে যে কোনো একটি খাতের ধসে মানুষ একেবারে সর্বস্বান্ত হতে পারে। তাই ফিক্সড ডিপোজিট, ভালো শেয়ার এবং আবাসন, এই তিনটি খাতে বিনিয়োগ ভাগ করে রাখা উচিত, তাই না? অবশ্যই। পাশাপাশি শেয়ার বাজারে লোকসান ঠেকাতে স্টপ লস মেকানিজমের ব্যবহার জানাটা অত্যন্ত জরুরি। স্টপ লস জিনিসটা কিভাবে কাজ করে? ধরুন আপনি একটা শেয়ার কিনলেন। আপনি সিস্টেমে সেট করে দিলেন যে শেয়ারের দাম কিনে রাখা দামের চেয়ে নির্দিষ্ট একটি অঙ্কের নিচে নেমে গেলে সিস্টেম সেটা স্বয়ংক্রিয়ভাবে বিক্রি করে দেবে। ওহ, দারুণ! এর ফলে লোকসানের মাত্রা একটা নির্দিষ্ট সীমার মাঝেই আটকে যাবে, বড় ধস থেকে রক্ষা পাওয়া যাবে। একদম। আর এই বিনিয়োগ থেকে যে লভ্যাংশ বা ডিভিডেন্ড আসে, সেটার হিসাবটাও কিন্তু ১৯ নম্বর অধ্যায়ে বেশ গোছানোভাবে বলা আছে। হ্যাঁ, ক্যাশ ডিভিডেন্ড সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, আর স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার যুক্ত হয় বিও অ্যাকাউন্টে। রাইট। আর এই পুরো প্রক্রিয়াটি নির্ভর করে রেকর্ড ডেটের ওপর। ওই নির্দিষ্ট তারিখে অ্যাকাউন্টে কোম্পানির শেয়ার থাকলেই কেবল লভ্যাংশ পাওয়া যায়। লভ্যাংশ বা মুনাফার পাশাপাশি আরেকটা খুব ইমোশনাল আর লিগ্যাল বিষয় আছে শেষ অধ্যায়, মানে ২০ নম্বর অধ্যায়, এই সম্পদের ভবিষ্যৎ বা উত্তরাধিকার পরিকল্পনা। হ্যাঁ, আর এখানেই বাংলাদেশের আইনে একটা বিশাল আইনি বাস্তবতা রয়েছে, যা শুনলে অনেকেই হয়তো আকাশ থেকে পড়বেন। এক্স্যাক্টলি। মানে শেয়ার বা ব্যাংকের টাকার ক্ষেত্রে যাকে নমিনি করা হয় তিনি কিন্তু ওই সম্পত্তির প্রকৃত মালিক নন। অনেকে এই ভুলটা করেন, তারা ভাবেন নমিনি মানেই তিনি সব টাকা পেয়ে যাবেন। কিন্তু আইনের দৃষ্টিতে তিনি কেবল একজন আমানত গ্রহণকারী বা ট্রাস্টি মাত্র। প্রকৃত মালিকানা থাকে বৈধ ওয়ারিশদেরই। ওয়েট, রিয়েলি? তার মানে নমিনির কাজ হলো শুধু প্রতিষ্ঠান থেকে টাকাটা তুলে আনা? হ্যাঁ, তুলে আনা এবং এরপর সেই টাকা তাকে অন্য সমস্ত উত্তরাধিকারীদের মধ্যে আইনি হিস্সা অনুযায়ী বাটোয়ারা করে দিতেই হবে। ও মাই গড! এই আইনি বাস্তবতাটি না জানার কারণে তো প্রচুর পরিবারে পরবর্তীতে ভাই বোনদের মধ্যে মামলা মোকদ্দমা হয়। প্রচুর হয়। আর এই জটিলতা এড়াতেই জীবিত থাকতেই সম্পত্তির একটি স্বচ্ছ বন্টননামা, হেবা দলিল বা উইল করে যাওয়াটা অত্যন্ত জরুরি। রাইট। এর পাশাপাশি ডিজিটাল অ্যাসেটের এই যুগে বিও অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা অন্যান্য সংবেদনশীল ডিজিটাল তথ্য পরিবারের বিশ্বস্ত কাউকে জানিয়ে যাওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। তা না হলে তো অবর্তমানে সেই সম্পদগুলো চিরতরে হারিয়ে যাবে। একদম তাই। তো আজকের এই পুরো আলোচনার মূল বার্তাটা কিন্তু খুব পরিষ্কার। তা সে ইটের গাঁথনি দিয়ে বাড়ি বানানো হোক বা শেয়ার বাজারের গ্রাফ দেখে বিনিয়োগ করা হোক, সঠিক জ্ঞান এবং যাচাই বাছাই বা ডিউ ডিলিজেন্স ছাড়া বিনিয়োগ করাটা আসলে চোখ বেঁধে অন্ধের মতো হাঁটার শামিল। পুরোপুরি একমত আমি। আজকে তো আমরা খতিয়ান, নামজারি আর কোম্পানি অ্যানালাইসিস নিয়ে এত কথা বললাম, কিন্তু একেবারে শেষে আমি একটা ভিন্ন চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। ইন্টারেস্টিং, সেটা কি? একটু ভেবে দেখলে বোঝা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ব্লকচেন প্রযুক্তির মতো বিষয়গুলো এখন যেভাবে প্রবল বেগে এগোচ্ছে, তাতে আগামী ১ দশকের মধ্যে কি সম্পত্তির মালিকানা যাচাই করা,
বা শেয়ার বাজারের জালিয়াতি ঠেকানোর পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় হয়ে যাবে না? এটা খুব জোরালো একটা সম্ভাবনা। তাই না? হয়তো এমন একদিন আসবে যেদিন এই সব পুরনো কাগজের দলিল, মিউটেশনের ফাইল আর ওই স্ন্যাগ লিস্ট জাদুঘরে জায়গা পাবে। স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে সব হয়তো এক ক্লিকেই হয়ে যাবে। হয়তোবা প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে অসম্ভব কিছুই নয়। সেটাই। তো এই চমৎকার ভাবনার জায়গা থেকেই আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।